হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। তো আজকে আমরা যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসির যে সায়েন্সের ফ্রি ব্যাচটা শুরু হয়েছে। বিশেষ করে রেলওয়ে এনটিপিসির যে ফ্রি ক্লাসের সিরিজ শুরু হয়েছে তার সায়েন্সের সিরিজের কিন্তু সেকেন্ড ক্লাসটা নিয়ে। তোমরা প্রত্যেকে জানো, আমি কিন্তু আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু সায়েন্সের সিরিজের ক্লাস শুরু করছি এবং সেক্ষেত্রে আমরা আগের দিন ইউনিট এবং ডাইমেনশন যেটা দিয়ে নাকি তোমাদের ফিজিক্সের মানে সায়েন্সের ফিজিক্সের একটা প্রথম বেসিক জিনিস কিন্তু শুরু হয়, যেটা থেকে প্রশ্ন আসে এবং যেটা থেকে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন আসছেই কোনো না কোনো পরীক্ষায়, বিশেষ করে রেলে তো আসেই, এবং যেটা থেকেই তুমি বেসিকটা ক্লিয়ার করে অ্যাডভান্সে যাবে। সেই চ্যাপ্টারটা কিন্তু আগের দিন অলরেডি আমাদের কিছুটা হয়ে গেছে। তো অবভিয়াসলি কিন্তু যদি খুব ভালো করে একদম শুরু থেকে ধরে ধরে পড়তে হয় তাহলে কিন্তু একদিনে একটা ক্লাসে একটা গোটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করাতে পারবো না। যদি সেটা করতে চাই তাহলে তোমাদের প্রতি অবিচার করানো হবে, কারণ আমি তোমাদেরকে কথা দিয়েছি যে রেলওয়ে এনটিপিসি, আমি তোমাদেরকে এটা বারবার বলেছি যে আমাদের টার্গেট হচ্ছে এনটিপিসির গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট, মানে গ্র্যাজুয়েট এবং এইচএস লেভেলের যে এক্সামের জন্য তোমরা ফিল আপ করেছো বা করছো, সেই এক্সামটাকে আমরা কিন্তু ইউটিউব থেকেই তোমাদেরকে কিন্তু কোয়ালিফাই করাবো। তোমরা সিলেক্টেড হবেই, সেইভাবেই কিন্তু ইউটিউবে তোমাদেরকে আমি কিন্তু সিরিজটা করাচ্ছি। আর তোমরা জানো রেলের মধ্যে সায়েন্স কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? সায়েন্সের কতটা মাহাত্ম্য, সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন দারুণ পরিমাণে আসে, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন আসে সায়েন্সের। রেলের ফিজিক্সের অঙ্কও কিন্তু সায়েন্সের আসে কিন্তু রেলের মধ্যে। তো সেইখানে তোমরা কিন্তু জানো যে আমাদের যদি পুরো বেসিকটা ভালোভাবে রেডি না থাকে দেন আমরা কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু অ্যাডভান্স স্টেজে পৌঁছতে পারবো না। তো বেসিকটাকে ভালোভাবে ক্লিয়ার করার জন্যে আমাদের কাছে যেটা প্রথম চ্যাপ্টার, অর্থাৎ আমাদের ফিজিক্সের যেখান থেকে আমাদের কোশ্চেন আসবেই, এই ইউনিট এবং ডাইমেনশনটাকে আমাদের পড়তে হবে। কোন চ্যাপ্টারটাকে আমাদেরকে পড়তে হবে? ইউনিট অ্যান্ড আমাদের ডাইমেনশন, তাই না? তো ইউনিট অ্যান্ড ডাইমেনশন এই চ্যাপ্টারটাকে আমাদেরকে কিন্তু রেডি রাখতে হবে। এই চ্যাপ্টারটা যখনই তোমার রেডি হবে তারপরেই কিন্তু আমরা চলে যাব কোথায়? মোশন চ্যাপ্টারে। মোশন চ্যাপ্টার থেকে কিন্তু তোমার অঙ্ক আসেই রেলে, ঠিক আছে? মোশন চ্যাপ্টারের বিভিন্ন ফর্মুলা থেকে কিন্তু তোমার অঙ্ক আসে এবং এই প্রশ্নগুলোকে ধরে ধরে সলভ করো। আমি তোমাদেরকে এই সিরিজে কি কি সলভ করাবো, আমি তোমাদেরকে এই সিরিজের মধ্যে যেটা করাবো, দেখবে এই সিরিজটার মধ্যে আমি তোমাদেরকে প্রমিস করেছি, আগের দিন তোমাদেরকে বলেছি, আমি তোমাদের কাছে প্রমিস করেছি যে এই সিরিজটা থেকে আমি তোমাদেরকে সিলেকশন এনে দেবই, এটা আমি তোমাদেরকে আবারও বললাম, সিলেকশন এনে দেবই। এবং এই সিরিজে আমরা কি কি করব? এই সিরিজে আমরা সায়েন্সের কনসেপ্ট করব, কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে। এই সিরিজে আমরা কি করব? PYQ করব। এই সিরিজে আমরা কি কি করব? এক্সপেক্টেড কোশ্চেন্স করব, ঠিক আছে? যে ধরনের কোশ্চেন্স আমাদের পরীক্ষায় আসতে পারে বা আসবে সেই ধরনের জিনিস কিন্তু আমরা কমপ্লিট করব। বোঝা যাচ্ছে? শুধুমাত্র সায়েন্স নয়, পুজোর পরে সমস্ত সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচার্সরা আসছেন তোমাদের জন্য এনটিপিসির কিন্তু সিরিজ নিয়ে। আমি আসছি তোমাদের জন্য কিন্তু এই সিরিজটা অলরেডি আগের দিন থেকে শুরু করে দিয়েছি। সোম থেকে শনি প্রত্যেক দিন থাকবে ঠিক রাত 8টায়। ওকে, এই হলো আমার বক্তব্য। এবারে আগের দিন আমরা ইউনিট এবং ডাইমেনশনের বেসিক কিছু জিনিস কিন্তু পড়েছি। তো ইউনিট এবং ডাইমেনশনের তোমরা কারা কারা আগের দিন ক্লাস করেছো তারা একটুখানি বলো। যারা যারা আগের দিন ক্লাস করেছো তাদের কাছে কিন্তু অনেকগুলো টপিক ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। যাদের কাছে সেই জিনিসগুলো ক্লিয়ার নয়, কারণ আমি একদম বেসিক থেকে একদম জিরো থেকে তোমাদেরকে করাচ্ছি, একদম জিরো থেকে। তুমি যদি কিছু না বোঝো সায়েন্সের, তুমি সেও কিন্তু বুঝে যাবে। যদি না বুঝতে পারে তাহলে সেই জায়গাটাকে ক্লিয়ার করার দায়িত্ব টিচার হিসেবে আমার, ঠিক আছে? এতটাই বেসিক থেকে আমি শুরু করাচ্ছি এবং আমি বারবার বলছি প্রত্যেকে কমেন্ট সেকশনে বলবে যে কার কোথায় অসুবিধা হচ্ছে, সেটা আমি বারবার তোমাদেরকে কিন্তু বোঝাবো। ওকে, তো যেটা বলছি যে আগের দিন কারা কারা তোমরা কিন্তু এনটিপিসির জন্য ইউনিট এবং ডাইমেনশনের ফার্স্ট ক্লাসটা করেছো। যারা যারা ফার্স্ট ক্লাসটা করেছো তারা আশা করি প্রত্যেকে দেখেছো বা প্রত্যেকে জেনেছো যে
ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে? আশা করি আমাকে এই ব্যাপারটা নিয়ে বেশি বলতে হবে না, প্রত্যেকে জানো যে ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে। আমি তোমাদেরকে বলেছি ফিজিক্যাল কোয়ান্টিটি কি বা কাকে বলে, এটা নিয়ে আমি রিপিট এখন করব না, কারণ যদি তোমরা না জেনে থাকো আগের দিনের ক্লাসে একটু দেখে নেবে, কারণ রিপিট করলে কিন্তু সময় এখন নষ্ট হবে। এখন তোমাদের টার্গেট হচ্ছে নেক্সট কয়েক মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে, কোশ্চেন আনসার সলভ করে, মক টেস্ট দিয়ে, রিভাইজ করে নিজেকে রেডি করে নেওয়া পরীক্ষার জন্য। তো ফিজিক্যাল কোয়ান্টিটি আশা করি জেনেছো। ইউনিট কাকে বলে আশা করি জেনেছো, ইউনিট কাকে বলে। আশা করি তোমরা এটাও জেনেছো যে ইউনিটের কি কি সিস্টেম আছে, অর্থাৎ সিজিএস, এসআই, এমকেএস, এই সমস্ত সিস্টেমগুলো আশা করি তোমরা প্রত্যেকে জেনেছো যে ইউনিটের কি কি সিস্টেম রয়েছে। তো এই সমস্ত কিছু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার আজকে আমরা যেটা তোমাদেরকে করব বা যেটা তোমাদের কাছে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এর পরের পার্টটা। আজকেও আমরা ধরে ধরে খুব ছোট ছোট করে আস্তে আস্তে আমরা কিন্তু টপিক কমপ্লিট করবো, যেহেতু রেগুলার ক্লাস সেহেতু কিন্তু আরামসে ইজিলি কিন্তু তোমাদের চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা করবে না। এবার দেখো আজকে আমরা যেটাকে করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। আমরা কি করব তাহলে আজকে আমরা করব হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এবার তুমি বলবে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসটা কাকে বলে? এটা আমি কিন্তু ইউনিটের সিস্টেমের আগেই তোমাদেরকে বোঝাতে পারতাম, যখন আমি তোমাদেরকে সিজিএস সিস্টেম পড়িয়েছি, যখন আমি তোমাদেরকে এসআই পড়িয়েছি, এমকেএস পড়িয়েছি, তখনও কিন্তু বা এপিএস পড়িয়েছি, তখনও কিন্তু আমি এটা বোঝাতে পারতাম। কিন্তু তার আগে না বলে আমি পরে কেন বলছি বা এটা কি জিনিস অ্যাকচুয়ালি বললে বুঝতে পারবে। সো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বিষয়টা অ্যাকচুয়ালি কি? দেখো একটা জিনিস, ধরো তুমি এই টার্মসগুলো শুনেছো কি না আমাকে একটু বলবে। কালারটা চেঞ্জ করে নিয়ে এক মিনিট, তুমি আমাকে বলবে যে তুমি এই টার্মস দুটো শুনেছো কি না। এক নম্বর টার্মস হচ্ছে ডিস্টেন্স, ওকে, এই টার্মসটা কি? ডিস্টেন্স। অ্যান্ড নাম্বার টু টার্মস হচ্ছে তোমার স্পিড। আমি যথেষ্ট বড় বড় করে লিখছি, দেখো ডিস্টেন্স আর স্পিড এই টার্ম দুটো কি তুমি শুনেছো সেটা আগে বলবে। প্রত্যেকে কমেন্ট সেকশনে বলো যে এই টার্মস দুটোর সাথে তোমরা পরিচিত কিনা। ডিস্টেন্স কথাটার মানে কি আর স্পিড কথাটার মানে কি? এবারে একটা জিনিস দেখো যে ধরো এ স্থান এবং বি স্থান, এই দুটো স্থানের মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে। তুমি তোমার বাড়ি থেকে বেরিয়ে তোমার স্কুলে যাচ্ছ, তাই তো? তুমি এই হচ্ছে তোমার বাড়ি আর এই হচ্ছে তোমার স্কুল, ঠিক আছে? তো এইখানে তুমি যাচ্ছ, তো এই যে তুমি যাচ্ছ এই যে পুরো রাস্তাটা তোমার ডিস্টেন্স। তো এবার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কাকে বলে সেগুলো আমি পরে আসবো, সেই জায়গার ডিফারেন্সটা পরে আসবো। আমি একটা জাস্ট মানে বেসিক বলছি। এটা তোমার ধরো বাড়ি, এটা ধরো তোমার স্কুল, তাহলে এই হচ্ছে তোমার ডিস্টেন্স হচ্ছে। এইবারে সেটা ধরো তোমার সাপোজ 4 কিলোমিটার, ঠিক আছে? 4 কিলোমিটার হচ্ছে তোমার এটার ডিস্টেন্স। এইবারে তোমাকে যেটা বলেছে সেটা হচ্ছে স্পিড কত। স্পিড যদি আমাকে জিজ্ঞেস করে যে এটা স্পিড কত, মানে তুমি কত স্পিডে যাচ্ছ, ঠিক আছে, বা তুমি কোনো গাড়িতে করে যাচ্ছ, সেই গাড়িটা কত স্পিডে যাচ্ছে, তাহলে স্পিডটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করি? স্পিডটাকে আমরা যেভাবে ক্যালকুলেশন করি সেটা হচ্ছে ডিস্টেন্স, আশা করি এটা সবাই জানো, ডিভাইডেড বাই হচ্ছে টাইম, তাই না? তাহলে ডিস্টেন্সকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে স্পিড। অর্থাৎ আমি কত সময় কতটা ডিস্টেন্স কভার করছি সেটা হচ্ছে আমার স্পিড। এবার তুমি একটা কথা বলো যে এই যে ডিস্টেন্স রয়েছে এই ডিস্টেন্সটা কি অ্যাকচুয়ালি কিছুর ওপর নির্ভর করে? আর এই যে স্পিড রয়েছে এই স্পিডটা কি অ্যাকচুয়ালি কিছুর ওপর নির্ভর করে? ভালো করে বলবে, বুঝে বলবে। স্পিডটা কিন্তু অ্যাকচুয়ালি নির্ভর করে, ও কিন্তু নির্ভরশীল। তুমি যদি দেখো স্পিড কিন্তু ডিস্টেন্সের ওপর নির্ভরশীল। অর্থাৎ ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে কতটা হবে? ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে কিন্তু স্পিড বেশি হবে, কারণ এটা সমানুপাতিক সম্পর্কে রয়েছে, তাই না? এর মধ্যে ম্যাথও চলে আসছে। ডিস্টেন্স যদি বেশি হয় স্পিড বাড়বে, ডিস্টেন্স যদি কম হয় তাহলে কিন্তু স্পিড কম হচ্ছে, তাই না? আবার টাইমের সাথেও কিন্তু স্পিডটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে।
অর্থাৎ টাইম যদি বেশি হয় তাহলে স্পিড কিন্তু কমবে, টাইম যদি কম হয় তাহলে স্পিড কিন্তু বাড়বে। অর্থাৎ স্পিড কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট নয়, ইট ইজ আ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, তাই না? স্পিড তো ডিপেন্ডেন্ট, স্পিড কি ইন্ডিপেন্ডেন্ট? স্পিড হচ্ছে ডিস্টেন্সের ওপরও ডিপেন্ডেন্ট, টাইমের ওপরও ডিপেন্ডেন্ট। এবারে স্পিড যেহেতু ডিস্টেন্সের ওপর ডিপেন্ডেন্ট, তাই স্পিডকে আমরা কোনো মতেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলতে পারি না। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি, কেন বলতে পারি না? এইবারে আমরা আসবো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সংজ্ঞাতে। আমরা প্রথমেই কি শিখেছি? আমরা যে কোনো জিনিস যখন ছোটবেলা থেকে পড়াশুনো করেছিলাম, তখন আমরা প্রথমেই জেনে নিতাম যে এই জিনিসটার সংজ্ঞা কি। দেখবে বিজ্ঞানের ক্ষেত্রে বেশিরভাগই লোকজন ছোট থেকেই, মানে বেশিরভাগ বলতে তুমি যদি সেটা না করো তাহলে নিজের সাথে গুলাবে না, কিন্তু অনেকেই এটা করে, সেটা হচ্ছে বেশিরভাগই প্রথমে লোকজন সংজ্ঞাটা পড়ে নেয়, এটা সংজ্ঞাটা কি, ঠিক আছে, বা এটার ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা পড়ে সেটা পড়ে নিল, কেউ কেউ তো মুখস্থও করে নেয়, তারপরে গিয়ে সে সেটা সম্বন্ধে বুঝতে বসে। কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্স সেটা নয়। অ্যাকচুয়ালি তোমাকে জানতে হবে যে বিষয়টা কি, দেন বিষয়টা থেকে তোমাকে ডেফিনেশন নিজেকে তৈরি করতে হবে এটার, তবে কি তুমি আসতে পারবে যে অ্যাকচুয়ালি এই জিনিসটার সায়েন্সটা কি, তাই না? তো স্পিডটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট, তাই তো, কিন্তু ডিস্টেন্স কি কিছুর ওপর ডিপেন্ডেন্ট? ডিস্টেন্স কি কিছুর ওপর ডিপেন্ড করে? তোমার বাড়ি থেকে স্কুলের যে দূরত্ব সেটা কি অ্যাকচুয়ালি কিছুর ওপর ডিপেন্ড করে? কিছুর ওপরই তো ডিপেন্ড করে না। অর্থাৎ ডিস্টেন্সকে যদি আমরা বলি তাহলে ডিস্টেন্সকে আমরা কি বলবো? ডিস্টেন্সকে আমরা বলবো যে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্টই তো বলবো আমি ডিস্টেন্সকে, বলবো তো। একটু ভালো করে দেখে নাও তো স্ক্রিনটা, কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু ভালো করে দেখো। হ্যাঁ, আমি নেমে যাচ্ছি, একটু ভালো করে দেখো তো স্ক্রিনটা, যে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা। স্পিডটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট, কিন্তু ডিস্টেন্স যেটা আছে, ডিস্টেন্স কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্ট। ডিস্টেন্স কিন্তু তোমার কোনো কিছুর ওপরেই কিন্তু ডিস্টেন্সটা নির্ভরশীল নয়। তাহলে এখান থেকে কি আমরা কিছু বুঝতে পারি? আর যদি বুঝতে পারি তাহলে সেটা আমরা কি বুঝতে পারি, বা কোন জিনিস যেটা আমরা বুঝতে পারছি সেটা আগে বলো, বা সেটা তোমরা যদি নিজেরা ভাবতে পারো তো খুব ভালো, যদি না ভাবতে পারো আমি আসছি, আমি তোমাদেরকে বলছি, একটু কমেন্ট সেকশনে বলো, আমি তোমাদের অপেক্ষায় আছি যে তোমরা কি বলছো সেটা আমি একটুখানি শুনবো। ঠিক আছে, চলো আসছি, আমি একটু দেখে নাও বা কমেন্ট সেকশনে বলে নাও। দেখো, আমরা বলেছি যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বিষয়টা অ্যাকচুয়ালি কি, তাই তো? আমরা বলেছি যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বিষয়টা অ্যাকচুয়ালি কি। সো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস যে বিষয়টা হচ্ছে, আমরা যেটা বুঝলাম, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের মেন যে ফান্ডামেন্টাল, সো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের বাংলাটা হচ্ছে আমার মূল রাশি। কি? মূল রাশি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, ঠিক আছে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা আমার মূল রাশি কি? আচ্ছা, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা আমার মূল রাশি। ওকে, সো আমি এটা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা মূল রাশি হলো তারাই যারা কিনা যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি বা যে সমস্ত ভৌত রাশি মানেটা কি সেটা তোমরা জানো আশা করি, ভৌত রাশি নিয়ে বলতে হবে না। সো যে সমস্ত ভৌত রাশিগুলো একে অপরের ওপর নির্ভরশীল নয়, বোঝা গেল? যে সমস্ত ভৌত রাশিগুলো একে অপরের ওপর নির্ভরশীল নয় এবং তারা নিজেরাই বিভিন্ন ভৌত রাশির ইউনিটের দ্বারা প্রকাশ হতে পারে, তাদেরকে আমরা বলবো ফান্ডামেন্টাল, ঠিক আছে? অর্থাৎ ডিস্টেন্স যদি আমি বলি সে কিন্তু কারোর ওপর নির্ভরশীল নয়, যদি আমি মাস বলি সে কিন্তু কারোর ওপর নির্ভরশীল নয়। আচ্ছা,
যদি আমি টাইম বলি সে কিন্তু কারোর ওপর নির্ভরশীল নয়। অর্থাৎ এগুলো কিন্তু কখনোই কোনো কিছুর ওপর নির্ভরশীল হচ্ছে না। সো যে সমস্ত ভৌত রাশি কারোর ওপর নির্ভরশীল নয় তাদেরকেই আমরা বলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মূল রাশি। এরকম আগের দিন আমরা যে 7খানা পড়েছিলাম, 7খানা অর্থাৎ লেন্থ, মাস, তারপর ক্যান্ডেলা পড়েছিলাম, তারপর মানে লিউমিনাস ইন্টেন্সিটির যেটা, তারপর কেলভিন পড়েছিলাম টেম্পারেচারের, টাইম পড়েছিলাম সেকেন্ডের, তারপর তোমার মোল পড়েছিলাম অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের, কারেন্টের পড়েছিলাম তোমার অ্যাম্পিয়ার, যেগুলো আমি এখন আর লিখে দিচ্ছি না, আগের দিনের ক্লাসে আছে। সো ওগুলো তোমরা আগের দিনের ক্লাসটা দেখে নেবে যারা দেখোনি। সো ওগুলো কিন্তু সবকটাই আমার ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির ভেতরেই কিন্তু পড়ছে। এরা কেউই কিন্তু একজন আরেকজনের ওপরে নির্ভরশীল নয়। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে বিষয়টা? আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। ক্লিয়ার না হলে একটু কমেন্ট সেকশনে জানাও, বলে দিচ্ছি। আর একটা বিষয়, এটা কিন্তু ভাববে না যে হ্যাঁ এত ধরে ধরে পড়ছেন, আমি ধরে ধরেই পড়াবো, কারণ আমি সিলেকশন দেব এখান থেকে তোমাদের। এই প্রত্যেকটা চ্যাপ্টারের যে বিষয়গুলো পড়াবো বেসিক ক্লিয়ার করে দেবো, প্রতিটা চ্যাপ্টার থেকে PYQ করাবো, প্রতিটা চ্যাপ্টার থেকে এক্সপেক্টেড কোশ্চেনের সিরিজ করাবো এবং তোমাদেরকে সিলেকশন দেবই। এটা আমার প্রমিস তোমাদেরকে এই ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। নেক্সট আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ক্লিয়ার হওয়ার পরে আমার কাছে যেটা আসছে সেটা হচ্ছে, তাহলে ফান্ডামেন্টাল তো আমার কাছে হয়ে গেল, এবারে তাহলে আমার কাছে আসছে ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে কি আসছে আমার কাছে? ডিরাইভড বা ডেরাইভড, যেটাই তুমি বলো। এটা খুবই ইজি। ডিরাইভড বা ডেরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? ঠিক এর অপোজিট, অর্থাৎ যেরকম আমরা স্পিডটাকে পড়লাম যে সেটা কি ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, তাই তো? সেরকম আমরা যদি অ্যাক্সিলারেশন পড়ি, বা আমি ধরো বাংলায় লিখলাম ত্বরণ, ঠিক আছে, ত্বরণ পড়ি, ধরো আমি পড়লাম বল বা ফোর্স, এগুলো প্রত্যেকটারই কিন্তু একটা ফর্মুলা আছে। ঠিক আছে, তোমরা জানো আশা করি, আমাকে কমেন্টে বলো যে ফোর্সের ফর্মুলা কি, ত্বরণের ফর্মুলা কি, আমাকে প্রত্যেকে কমেন্টে বলো। ফর্মুলাটা বললে তোমরা কিন্তু জানতে পারবে যে এরা কিন্তু কেউই, অর্থাৎ এই যে টার্মসগুলো রয়েছে স্পিড, অ্যাক্সিলারেশন, ফোর্স বা এই জাতীয় কোনো কিছুই, এরা কিন্তু কেউই নিজেরা ইন্ডিপেন্ডেন্টভাবে প্রকাশিত হতে পারে না। অর্থাৎ এদের প্রকাশিত হতে গেলে অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির সাহায্যের প্রয়োজন হয়, যেটা আমি এর আগে বলেছি বা দেখিয়েছি। অর্থাৎ এরা কিন্তু ডিপেন্ডেন্ট, ইটস কল্ড ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেছে? ডিপেন্ডেন্ট মানে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। হ্যাঁ, আপনি বলুন কি বলছেন? হ্যাঁ, তাহলে এরা কি? এরা হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট মানে হচ্ছে এরা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ এরা কিন্তু কখনোই নিজেরা প্রকাশিত হতে পারে না। তাহলে এদের কি ভূমিকা বা এরা কি? এরা হচ্ছে এরকম আরো প্রচুর রয়েছে, ঝুড়ি ঝুড়ি বা বুড়ি বুড়ি যাই বলো, ডিপেন্ডেন্ট। সো ডিপেন্ডেন্ট মানেই হচ্ছে এরা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। আমি তোমাদের কাছে এখানে ডেফিনেশন নিয়েই আসতে পারতাম, স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিতাম ডেফিনেশন। ঠিক আছে, ডেফিনেশনটা দেখিয়ে দিতাম, একদম লাইন বাই লাইন লেখানো আছে, সেখান থেকে দেখিয়ে তোমাকে পড়ে পড়ে বুঝাতে পারতাম। বাট আমি কিন্তু সেভাবে তোমাদেরকে পড়াই না, বাট আমার পড়ানোর স্টাইলটা কিন্তু সেটা নয়। আমি তোমাদের কাছে আনতেই পারি, পুরো লেখা সমেত লিখে নিয়ে এসে তোমাদেরকে দাগিয়ে দিতে পারি, বাট আমি সেরমভাবে পড়াবো না, কারণ আমি চাই যে মানুষের মাথায় ঢুকুক জিনিসটা। আমি যদি পুরো নিজে সংজ্ঞাটাই দেখিয়ে দেখিয়ে পড়িয়ে দিই, তাহলে সেই ছেলেমেয়ের কাছে কনসেপ্টটাই তো ক্লিয়ার হবে না। কনসেপ্টই যদি ক্লিয়ার না হয় তাহলে লাভটা কি, তাই না? সে তো পরীক্ষার হলে গিয়ে অ্যাকচুয়ালি কিছু পারবে না। আর ফিজিক্স এত সোজা নয়, ফিজিক্সটা বুঝতে গেলে ফিজিক্সকে কিন্তু ভালোবেসে বুঝতে হবে, ফিজিক্সটাকে পড়তে হবে ভালোবেসে, ফিজিক্স এমনি এমনি পারা যাবে না, তাই না? সো আমাকে এটা আমি বুঝলাম যে এটা হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, এইবারে আমি একটা জিনিস বুঝবো
সেটা হচ্ছে তোমার, ধরো আমরা তো স্পিড পড়েছি, স্পিডটা বারবার বলছি, যাই হোক স্পিড পড়েছি তো। এবার ধরো তোমার কাছে একটা জিনিস বললাম, তোমরা এই টার্মসটার নাম শুনেছ? কৌণিক বেগ নাম শুনেছ? কৌণিক বেগের আশা করি প্রত্যেকে শুনেছ, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা হয়তো এই টার্মসটা শুনেছ 10 অবধি। অ্যাঙ্গুলার ভেলোসিটি শুনেছ? এটা দেখা যাচ্ছে স্ক্রিনটা, পুরোপুরি স্ক্রিনটা আসছে? তো এই টার্মসটা আশা করি প্রত্যেকে শুনেছ, যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ, এই টার্মসটা আশা করি শুনেছ। তাহলে এই অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ এই টার্মসটা কি, মানে এটাকে কি বলে? এটা খায় না মাথায় দেয় না চুলে মাখে, কি করে এটা? এটা কি বিষয়? কৌণিক বেগ মানেটা কি? বেগ মানে তো আমরা বুঝি, গতিবেগ মানে আমরা বুঝি তো, আমরা তো নিজেরা ফিজিক্স বুঝতে লাগবে না, আমরা তো নিজেরা কথার বেসিসেও তো বলি যে তুই কি রকম গতিবেগে এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছিস, আমরা বলি তো। তাহলে গতিবেগ কথাটার মানে আমরা বুঝি, গতি বেগ এই দুটো টার্মস নিয়ে আমরা গতিবেগ বলি তো। তাহলে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কৌণিক, মানে যার সাথে কোণের একটা সম্পর্ক আছে। তাহলে সেই জিনিসটার মানেটা কি? ধরো তোমার কাছে একটা লাট্টু আছে, আমরা ছোটবেলায় লাট্টু খেলতাম, লাট্টু আছে, বা ধরো তুমি লাট্টুর কথা ছেড়েই দাও, তুমি লাট্টু বাদ দাও, ধরো তোমার হাতে একটা ঢিল আছে, সেই ঢিলটাকে তুমি একটা সুতোয় বেঁধে নিয়েছো। কি করেছো? আবার শোনো, ঢিলটাকে তুমি একটা সুতোয় বেঁধে নিয়েছো, বেঁধে নিয়ে তুমি ঢিলটাকে সুতোয় বেঁধে নিয়ে ঘোরাচ্ছ, ঠিক আছে? ঢিলটাকে সুতোয় বেঁধে নিয়ে ঘোরাচ্ছ। তাহলে কীরকম ব্যাপারটা, ঠিক কীরকম দেখতে লাগতে পারে আমি একটুখানি একটা অ্যাজিউম করে দেখাই। ধরো এই আছে তোমার ঢিলটা, তুমি একটা সুতোয় বেঁধে নিয়েছো, ঠিক আছে? সুতোয় বেঁধে নিয়ে তুমি ঢিলটাকে এমনি করে ঘোরাচ্ছ, বোর্ড দেখা যাচ্ছে? বোর্ডটা এমনি করে ঘোরাচ্ছ, ঢিলটা এমনি 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 করে ঘুরলো, এই আসছে, বুঝতে পারছো? মানে ঢিলটাকে আমি এইরকমভাবে ঘুরিয়ে আনছি, তাহলে ঢিলটা ঘুরছে তো। এবার একটা কথা বলো, এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে নাকি হচ্ছে না? এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে তো, অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে তো। অ্যাঙ্গুলার ভেলোসিটি কথাটার মানে হচ্ছে যে আমি কতটা অ্যাঙ্গেল ট্রাভেল করছি কতটা টাইমে, সেটাকে বলা হয় আমার কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। অর্থাৎ যখন আমি এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে বা হয়ে যাচ্ছে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট, তখন আমি কোন সময়ে এই অ্যাঙ্গেলের যে ট্রাভেলটা সেটা করছি, অর্থাৎ কতটা অ্যাঙ্গেল আমি ট্রাভেল করছি কতটা সময়, সেটাকে আমি বলবো কৌণিক বেগ। কি বলছেন? বুঝতে পারছি না, কিছু দেখা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ ঠিকই তো বলেছেন, আমার এখানটাতে এটা দাঁড়ানো হয়নি। তাহলে কি বলছেন? তাহলে কতটা আমি হচ্ছে ট্রাভেল করছি, মানে কি ট্রাভেল করছি, এই যে ঢিলটা, এই ঢিলটা যখন আমার ট্রাভেল করছে এই যে অ্যাঙ্গেলে, যখন আমার এই অ্যাঙ্গেলটা রেডি হচ্ছে বা এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, সেটা কোন সময়ে আমার কতটা টাইম লেগেছে, অর্থাৎ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি সেটা কতটা টাইমে, সেটা যদি আমার ভেলোসিটি হয় তাহলে এই ঢিলটা কতটা অ্যাঙ্গেল ট্রাভেল করেছে কতটা টাইমে, সেটা ঢিলটার অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ। এবার আমাকে একটা কথা বলো, আমি তো তোমাদেরকে অনেকগুলো টার্মস বলেছি, মাস বলেছিলাম, লেন্থ বলেছিলাম, আমার পুরো মানে তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি, মাস বলেছিলাম, লেন্থ বলেছিলাম, আগের দিনের ক্লাসে লিখে দিয়েছিলাম কিন্তু দেখে নেবে। মাস বলেছিলাম, লেন্থ বলেছিলাম, টাইম বলেছিলাম, টেম্পারেচার বলেছিলাম তোমাদের, তারপর তোমাদের লিউমিনাস ইন্টেন্সিটি বলেছিলাম, কারেন্ট বলেছিলাম, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বলেছিলাম, এতগুলো তোমাদের ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বলে দিয়েছি। তাহলে এটা কি, এটা কি জিনিস, এই থিটাটা কি জিনিস, এই থিটার কথা তো বলিনি আমি তোমাদেরকে।
থিটাটা কি ইউনিট? থিটা কি কোনো ডিরাইভড ইউনিট? না। থিটা যে কিছুর ওপর নির্ভরশীল সেটা কি বলে দেওয়া আছে এখানে? এখানে কিন্তু বলে দেওয়া নেই যে থিটাটা কোনো কিছুর ওপর নির্ভরশীল, বলা নেই কিন্তু। তাহলে থিটাটা কিসের ইউনিট বা থিটাটা কি ইউনিট? থিটা কি আমার ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির ভেতরে পড়ছে? তাহলে তো ওই 7টা যেটা আমি নাম বলে দিয়েছিলাম সেটার মধ্যেই এটা থাকতো, সেটা তো নয়। তাহলে থিটাটা আমার কিসের ইউনিটের মধ্যে পড়ছে, তাই না? এই জায়গাটা থেকেই আমার যে কনসেপ্টটা রেডি হচ্ছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। কি রেডি হচ্ছে? সাপ্লিমেন্টারি ইউনিট। ঠিক আছে, সাপ্লিমেন্টারি ইউনিট বলতে আমরা ঠিক কি বুঝি? তাহলে আমরা কি বুঝবো? এখানে কালারটা চেঞ্জ করি পেনের, ভালো লাগছে না এই কালারটা। তাহলে আমরা কি বুঝবো? সাপ্লিমেন্টারি ইউনিট, আমি পুরো অত লিখছি না, সময় নষ্ট। সাপ্লিমেন্টারি ইউনিট, সাপ্লিমেন্টারি ইউনিটের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে দুখানা ইউনিট রয়েছে সাপ্লিমেন্টারি ইউনিটের মধ্যে। ঠিক আছে, দুটো ইউনিট। ধরো এই হচ্ছে একটা প্লেন, বা ধরো এই হচ্ছে একটা বোর্ড। ঠিক আছে, এই বোর্ডটাও তো একটা 2D, বোর্ডটা 3D নয় তো, বোর্ডটা হচ্ছে কিন্তু একটা 2D। এই যে আমি একটা এটাকে দেখিয়ে দিলাম, এটাও কিন্তু একটা 2D। এই যে এখানটাতে এটা এঁকে দিলাম, এটাও তো একটা 2D। এবার এখানে ধরো এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট। ধরো এইখান থেকে এখানে যাওয়া হচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। ঠিক আছে, কালারগুলো সব সেম হয়ে যাচ্ছে। এবারে একটা প্লেনের মধ্যে যখন কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হয় একটা স্থান থেকে অপর স্থানে যাওয়ার জন্যে, প্লেনের মধ্যে থাকা অবস্থায় যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয় 2D প্লেনের মধ্যে, মানে প্লেন মানে কি? এরোপ্লেন নয়, প্লেন মানে হচ্ছে তল, বোঝা গেল? তল, এবং সেটা 2D হতে হবে। ঠিক আছে, 2D মানে 3 ডাইমেনশনাল নয়, 3D নয়, 2D। 2D অবস্থাতে একটা তলের মধ্যে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেইটাকে বা সেই যে থিটাটাকে, সেটাকে আমরা বলি প্লেন অ্যাঙ্গেল। সেটাকে আমরা কি বলি? প্লেন অ্যাঙ্গেল, যেটা হচ্ছে একটা সাপ্লিমেন্টারি ইউনিট। বোঝা গেল? এই প্লেন অ্যাঙ্গেলের যেটা প্রকাশ করি আমরা সেটা হচ্ছে রেডিয়ান দিয়ে বা র্যাড দিয়ে। এই প্লেন অ্যাঙ্গেলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? রেডিয়ান দিয়ে বা র্যাড দিয়ে। ঠিক আছে, আচ্ছা, রেডিয়ান দিয়ে বা র্যাড দিয়ে। এইবারে এই রেডিয়ান বা র্যাডের মধ্যে কি আছে? এই রেডিয়ান বা র্যাড মানে বিষয়টা কি, বা এই রেডিয়ান বা র্যাডের ব্যাপারটা কি? এই রেডিয়ান বা র্যাডকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? এই যে চাপটা তৈরি হয়েছে, আমরা ছোটবেলায় অঙ্ক করেছি, চাপ পড়েছি, চাপ। এই যে চাপটা তৈরি হয়েছে, এই যে বাহুটা তৈরি হয়েছে, রেডিয়ানকে আমরা প্রকাশ করতে পারি আর্ক মানে চাপ ডিভাইডেড বাই রেডিয়াস, এটা দিয়ে। ঠিক আছে, আর্ক ডিভাইডেড বাই রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়ান। তাহলে এটা বোঝা গেছে, এটা হচ্ছে আমার সাপ্লিমেন্টারি ইউনিটের মধ্যে একটা পড়ছে প্লেন অ্যাঙ্গেল, যেটা থিটা হচ্ছে আর্ক বাই রেডিয়াস। দেখতে পাচ্ছ প্রত্যেকে? দেখা যাচ্ছে? পরিষ্কার? ক্লিয়ার? দেন আমার কাছে আরেকটা টার্মস আসবে। আচ্ছা, তার আগে একটা কথা একটু বলে দিই তোমাদেরকে। তোমরা যারা যারা এই সিরিজটাকে ফলো করছো, প্রত্যেকে প্রতিদিন সোম থেকে শনি ফলো করবে। আমি প্রত্যেক দিন তোমাদের কাছে আসব, এটা তো কোনো অন্যথা হবে না। পুজোর পরে অন্যান্য এডুকেটার্সরাও আসছেন বিভিন্ন সাবজেক্টস নিয়ে রেলের, এবং আমি কিন্তু পুজোর দিনগুলোতেও বাদ যাচ্ছি না, প্রত্যেকটা দিন তোমাদেরকে ক্লাস করাবো। ঠিক আছে, যদি তোমরা মন দিয়ে ক্লাস করো, পরীক্ষা যদি তোমার কাছে প্রথম প্রায়োরিটি হয়, পাস করা, চাকরি পাওয়া যদি তোমার কাছে প্রথম প্রায়োরিটি হয়, দেন ইউ শুড ডু ইট। ওকে, আমি যদি থাকতে পারি তোমাদেরকে ক্লাস করানোর জন্যে, তাহলে তোমাকেও থাকতে হবে ক্লাসটা করার জন্যে, কারণ পরীক্ষাটা তোমার, পরীক্ষা আমার নয়। ঠিক আছে, এইবারে বিষয়টা হলো যে
তোমরা যারা এটাকে ফলো করছো বা ব্যাপারটাকে ভালো করে বুঝছো বা প্রত্যেকদিন ক্লাস করছো, তাদেরকে বলি, আমি তো তোমাদেরকে বলছি যে হ্যাঁ আমি তোমাদেরকে ইউটিউব থেকে বা নোট স্টাডি তোমাদেরকে আমি বা আমরা তোমাদের ইউটিউব থেকে সিলেকশন এনে দেব, এটা প্রমিস করছি। কিন্তু সিলেকশন এনে দেব এটা প্রমিস করার পরও আমি বা আমরা কেন ইন্ডিয়ান রেলওয়ের এনটিপিসি গ্রুপটির ওপরে কোর্স লঞ্চ করেছি, কেন আমাদের অ্যাপে ওয়েবসাইটে এখনো একটা কোর্স দেখা যাচ্ছে, কেন ইউটিউব থেকে সিলেকশন এনে দেবো বলার পরেও আমরা টাকা ইনকাম করতে চাইছি, সেটার উত্তর আজকে তোমাদেরকে দেব। একটা বিষয়, যদি তোমরা মনে করো যে তোমরা সিলেকশন পেতে চাও, পরীক্ষা কিন্তু কালকেই হয়ে যাচ্ছে না, পরীক্ষাতে টাইম আছে, কিন্তু যদি তোমরা মনে করো যে তোমরা সিলেকশন পেতে চাও, তাহলে তোমাকে দুটো স্টেপ ফলো করতে হবে। হয় নোট স্টাডির তোমরা ইউটিউব চ্যানেল ফলো করো, অথবা নোট স্টাডির পেইড ব্যাচ ফলো করো, অথবা দুটোই ফলো করো। এবার ইউটিউব আর পেইড ব্যাচের মধ্যে আমার ডিফারেন্সটা কি কি থাকছে, আমি যদি ইউটিউব করি আর আমি যদি আমার প্লাস কোর্সটা নিই, তাহলে আমার ডিফারেন্সটা কি থাকছে। ওয়াইটির মধ্যে যদি আমি করি, তাহলে আমি প্রত্যেক দিন একটা একটা করে ক্লাস পাচ্ছি, ঠিক আছে, ছোট ছোট টপিক কমপ্লিট হচ্ছে, কারণ ওয়াইটিতে অনেকক্ষণ টাইম নিয়ে অনেকক্ষণ ধরে অনেক কিছু করানো সম্ভব নয়, অর্থাৎ স্মল টপিক কভার হচ্ছে। সিলেবাস অবশ্যই কভার হবে, ওয়াইটিতেও কনসেপ্ট রেডি হবে, পিওয়াইকিউ হবে, কনসেপ্ট রেডি হবে, সব হবে। সেমভাবে প্লাস কোর্সেও কিন্তু কনসেপ্ট রেডি হবে, পিওয়াইকিউ হবে, সব হবে। কিন্তু প্লাস কোর্সে কি হবে, ক্লাসের ডিউরেশন অনেক বেশি থাকবে, অর্থাৎ ক্লাসের ডিউরেশন লং হবে। তো এই কারণে কি হচ্ছে, এই কারণে তোমার এখানে যতটা টপিক কভার হচ্ছে ওখানে টপিক তার থেকে বেশি কভার হবে, এবং সব থেকে বড় কথা ওখানে একটা স্ট্রাকচার্ড ওয়েতে কভার হবে, অর্থাৎ ওখানে একটুখানি বিষয়টাকে ভালো করে সাজানো আছে যে কোনটার পরে কোনটা করানো হবে, কিভাবে স্ট্রাকচারাল ওয়েতে করানো হবে। ওয়াইটিতে বেশিরভাগটাই স্টুডেন্টদের ডিমান্ড অনুযায়ী করানো হয়, আর প্লাস কোর্সে বেশিরভাগটাই না বলো পুরোটাই টিচারদের স্ট্রাকচারের ওপরে করানো হয়, যেভাবে সিলেকশন আসে, ঠিক আছে। ওয়াইটি থেকেও স্টুডেন্টরা সিলেকশন পাবে, এখানেও পাবে। ডিফারেন্স হচ্ছে এটাই যে তোমার হাতে যদি মনে হয় যে আমার কম সময় আছে, অর্থাৎ আমাকে খুব তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করে রিভাইজ করতে হবে, তাহলে আমি প্লাস কোর্স নেব। আর যদি আমি ধীরে ধীরে করতে চাই, পরীক্ষার আগে কমপ্লিট হলেই হলো, পড়ে নেব, তাহলে আমি ওয়াইটি নেব। প্লাস আমার প্লাস কোর্সে আর কি আছে, প্লাস কোর্সে আমার স্টাডি মেটেরিয়ালস রয়েছে, যেটা তুমি ওয়াইটিতে পাচ্ছি না। আমি প্লাস কোর্সে আমার আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমার ইবুক আছে। প্লাস কোর্সে আরেকটা কি আছে, ইবুক আছে, যে ইবুকটার মধ্যে আমরা আমাদের এর আগে যারা যারা চাকরি পেয়েছে, এসএসসি জিডি বলো, রেলওয়ে বলো, ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো বলো, এমটিএস বলো, এই সমস্ত এক্সামে যারা যারা চাকরি পেয়েছে তাদের প্রত্যেককে ইবুকগুলো দেওয়া হতো। তাদের পরীক্ষা অনুযায়ী আমরা এমন এমন এক্সপেক্টেড কোশ্চেন্সের সিরিজগুলো রেডি করতাম, যেইগুলো কিন্তু থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই। এই ইবুকগুলো অনলি প্লাস কোর্সে পাওয়া যায়, যেটা ওয়াইটিতে হয় না। এখানে এক্সপেক্টেড কোশ্চেনের কিছু সিরিজ আমরা ইউটিউবে করাই, বাট সেটা আর ইবুকটা আলাদা থাকে। প্লাস কোর্সে তোমরা মক টেস্ট পাও, যেটা ওয়াইটিতে পাও না, এবং এই মক টেস্টটা অনলাইন বেসিস মক টেস্ট হয়। সো তোমরা এই সমস্ত কিছু প্লাস কোর্সে পাও, যেটা তোমরা ওয়াইটিতে পাও না। বাট ওয়াইটিটাও যদি তুমি ভালো করে ফলো করো, দেন তুমি সিলেকশন পাবে। এবার চয়েস তোমার, তুমি কি করবে। প্লাস কোর্সের কিন্তু প্রাইসটা একটু ডিফারেন্ট, আমি বলে দিচ্ছি। প্লাস কোর্সের যে প্রাইসটা তোমাদের আছে, এটা হচ্ছে 1999, 1999। ঘাবড়িও না, এখন প্রাইসটা হচ্ছে আছে কিছুদিনের জন্য 599-এ, ঠিক আছে। এই 599 যে প্রাইসটা এখন রয়েছে তোমাদের, সেই প্রাইসে তোমরা এখন দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটা, সেই প্রাইসে তোমরা এখন 12 মাস পুরো ভ্যালিডিটি পাবে, ঠিক আছে। 12M মানে 12 মাস, মানে 1 বছর কোনো মান্থলি ফিস লাগছে না, আমাদের অ্যাপে পড়তে পারছো। যারা মনে করছো যে নোট স্টাডিতে এসে অফলাইন পড়বে, অর্থাৎ সামনাসামনি পড়বে, ভালো করে জিনিসটাকে আরও বেটারভাবে ফিজিক্যালি পড়তে চাইছো, টিচারদের সামনে বসে টিচারদের থেকে বুঝে পড়তে চাইছো, তাদেরকে বলবো বারাসাতে চলে আসতে হবে।
ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিতে হবে। বারাসাতেই অফলাইন সেন্টার, ঠিক আছে। তো পরের আর একটা ইউনিট আমি একটু বলে দেবো, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিটের মধ্যে আমি প্লেন অ্যাঙ্গেলটা বলেছি, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এখন আমরা কোনটা বলবো, সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সো প্লেন অ্যাঙ্গেলটা তো আমার বললাম আমি, যেটা প্লেনের মধ্যে হয়, 2Dর মধ্যে হয়। সো সলিড অ্যাঙ্গেল বিষয়টা কি? সলিড অ্যাঙ্গেল বিষয়টা আমার হচ্ছে যেটা আমার 3Dর মধ্যে হয়। এটা আমি নতুন করে বলছি না, আঁকছি না, কারণ এটা তো এঁকে দেখানোর বিষয়ও নয়। এটা যদি আমি আঁকিও সেটা 2Dর মধ্যে আঁকা হবে, বোকা বোকা। তো এখানে সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে যেটা 3Dর মধ্যে, মানে 3 ডাইমেনশনাল, যেটা 3 ডাইমেনশনাল হচ্ছে, অর্থাৎ 3 ডাইমেনশনাল যে প্লেন তার মধ্যে, মানে 3 ডাইমেনশনাল তলের মধ্যে যেটা যে অ্যাঙ্গেলটা হয়, ঠিক আছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য যে অ্যাঙ্গেলটা রেডি হয়, তৈরি হয়, দিস ইজ কল্ড আ সলিড অ্যাঙ্গেল। সো সলিড অ্যাঙ্গেলকে আমরা 3D প্লেনের মধ্যে হয়, এবং সলিড অ্যাঙ্গেলকে আমরা করতে পারি যেটা দিয়ে, সেটা হচ্ছে এটাকে আমরা প্রকাশ করি একটা দিয়ে, সেটা হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে। ওটা রেডিয়ান অ্যান্ড এটা হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে। SD, কোথাও কোথাও STও শুনতে পাবে, বাট এটা হচ্ছে তোমার SD, ঠিক আছে। এবার এই যে SD, যেটা স্টেরেডিয়ান হচ্ছে, দেখতে পাচ্ছ তো আমার এই জায়গাটা দেখা যাচ্ছে? একটু দেখো ভালো করে, এই যে SD, ঠিক আছে। STও কিন্তু কোথাও কোথাও দেখবে, নট ST, SD, স্টেরেডিয়ান। এবার এই স্টেরেডিয়ান জিনিসটা কি? আগেরটা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আর্ক ডিভাইডেড বাই রেডিয়াস, অর্থাৎ চাপ ডিভাইডেড বাই রেডিয়াস। এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই রেডিয়াসের স্কোয়ার। বোঝা গেল? স্টেরেডিয়ানের কি? এরিয়া ডিভাইডেড বাই রেডিয়াসের স্কোয়ার। ওকে, এইটাই হচ্ছে আমার ফর্মুলা। এই ইউনিটগুলো সম্বন্ধে যখনই আমার টোটাল জ্ঞান হয়ে যাচ্ছে, আমার পুরো নলেজ কমপ্লিট হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি ডাইমেনশনটাকে পুরোপুরি পারার জন্য। আর ডাইমেনশন থেকে কোশ্চেন আসবেই, 100% বলছি। কি কোশ্চেন আসবে তো করিয়ে দেবো, ডাইমেনশন করাবো, PYQ করাবো, এক্সপেক্টেড কোশ্চেন্স করাবো, প্রত্যেক দিন ক্লাস করতে হবে। সো এই জায়গাটাকে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে আজকে আমরা কি কি করেছি একটু দেখি, ভালো করে দেখি জিনিসটা, যে কি কি করেছি আমরা। আজকে আমরা ফান্ডামেন্টাল ইউনিটস কাকে বলে সেটা আমরা করেছি, তাই তো। আজকে আমরা ফান্ডামেন্টাল ইউনিটসের একটু ভালো করে বুঝেছি বিষয়টা, যে কি কি রয়েছে। আজকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডিরাইভড কাকে বলে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর ডিরাইভড কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পড়েছি, ডিরাইভড কোয়ান্টিটি। দেন আমরা সাপ্লিমেন্টারি, ডিরাইভডের মধ্যে আমি কি বললাম তোমাদের, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি। দেন আমরা সাপ্লিমেন্টারি পড়েছি, সাপ্লিমেন্টারির মধ্যে তোমাদেরকে এই সিলেকশনের আমি কোর্সের ব্যাপারে বললাম। আর দেন আমি যেটা এলাম সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যেটা সাপ্লিমেন্টারির মধ্যে প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল পড়ে। সো এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। যার যা কোয়ারি থাকবে প্রত্যেকে কমেন্ট সেকশনে বলবে, প্রত্যেককে সলভ করে দেওয়া হবে। ওকে, নেক্সট দিন ঠিক রাত 8টায় তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত একটা কথাই বলবো, যে মোটিভেশন বারবার বাইরে থেকে আনার দরকার নেই। আমি তোমাদের প্রত্যেক ক্লাসে প্রচুর প্রচুর মোটিভেশন দিতে থাকবো, এটাতে তোমরা জীবনে অনেকটা এগিয়ে যাবে না। অবশ্যই মোটিভেশন দেবো, আমি টিচার হিসেবে আমার কর্তব্য, কিন্তু মোটিভেশন আসতে হবে ভিতর থেকে। জীবনে এখনও অনেক কঠিন সময় আসা বাকি, চাকরি পাওয়ার পরেও জীবনে অনেক কঠিন সময় আসবে, সারা জীবন প্রচুর কঠিন সময় আসবে। কিন্তু সেই সময়টাকে লড়াই করার জন্যে, সেই সময়টাতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেটা তোমার একমাত্র চয়েস হওয়া উচিত, সেটা হচ্ছে, চয়েসই বলছি, চয়েস হওয়া উচিত, সেটা হচ্ছে নিজেকে জীবনে মোটিভেটেড রাখা। অলওয়েজ না পারলেও
যখনই ডিমোটিভেটেড ফিল করছো সেই সময়টাতে একটু হলেও কিছুক্ষণ পর হলেও নিজেকে আরও ডিমোটিভেটেড না করিয়ে কোথাও গিয়ে একটু মোটিভেটেড নিজেকে নিজে পুশ করা। বারবার মোটিভেশনাল ভিডিও দেখলে তোমার সময় নষ্ট, ঠিক আছে? জীবনটা কিন্তু শুধু এই চাকরি পাওয়ার উপর নয়, জীবনটা অনেক বড়। জীবনে আজ চাকরি পেতে হবে, কাল অন্য কিছু হবে, পরশু অন্য কিছু হবে, কিন্তু জীবনে লড়াই করতে গেলে, বেঁচে থাকতে গেলে লড়াই করার মতো মানসিকতা রাখতে হবে। জীবনটা সবার সুখের হয় না, কিন্তু সেই সুখের জীবনটাকে, সেই দুঃখের, তোমার ধরো মনে করলাম তোমার দুঃখের জীবন, কিন্তু সেই দুঃখের জীবনটা যেটা তুমি দুঃখের ভাবছো সেটাকেই সুখের করে তুলতে পারে তোমার মন, তোমার মানসিকতা। আর তোমার সুখের জীবনটাকেও দুঃখের করে তুলতে পারেও কিন্তু তোমার মন বা তোমার মানসিকতা। এই দুটোই কিন্তু শুধুমাত্র তোমার উপর ডিপেন্ড করে। অন্য কে কি করছে কি না করছে সেটাকে তুমি যতক্ষণ না মাথায় নিচ্ছ ততক্ষণ এটা কিছুই নয়। ওকে, সো প্রত্যেককে বলবো ভালো থাকো, সুস্থ থাকো, পুজোয় আনন্দ অবশ্যই করবে। যদিও পুজোর আগেও ক্লাস এখনো আছে, কালকে অনেক লোক অনেক আগে থেকেই এখনো পুজোর ঘোরাঘুরি শুরু করে দিয়েছো, কিন্তু তাদের প্রত্যেককে বলবো পুজোর আনন্দ অবশ্যই করো, কিন্তু ক্লাস করো। পরীক্ষায় পাস না করলে কেউ বলবে না যে পুজোয় তো ঘুরতে গেছিলি, কি করবি ওই টাইমটা পড়তে পারিসনি, কেউ বলবে না। সবাই তোমাকে এক কথায় অপদার্থ বলবে, সেই জায়গাটা যাতে না হয়। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক।